আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। এ তো সংসদ নয়, এ যেন নাটকের মঞ্চ, এ যেন যাত্রা পালার মঞ্চ। বাংলাদেশের মহান জাতীয় সংসদ, সেই সংসদ ভবনের অধিবেশন চলাকালীন যে ধরনের নাটক আমরা প্রতিনিয়ত দেখছি, একইভাবে সরকারি দল, একইভাবে বিরোধী দল, সরকারি দলের একজন নারী এমপি দেখেন কি চমৎকার বক্তব্য দিচ্ছে। I want to thank Pradhan Mantri from my heart. 1600 square mile of kacha rasta. The rastas are a very, very bad situation. This is due to the durnitis that we have seen in from the previous regime. বলবো থ্যাংক ইউ। আমি ফার্স্ট টাইম আপনার বাড়তি সময় শেষ হয়েছে, আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন। এক মিনিটে বলা হবে না, আমার অনেক কিছু আছে। তার এই বক্তব্য নিয়ে কথা বলার মতো রুচি আমার নাই, তবে একটা বিষয় আমাকে বলতেই হচ্ছে, ভদ্র মহিলার বিকাশ, নগদ এই ধরনের কোনো নাম্বার যদি আপনাদের কারো কাছে থেকে থাকে তবে পাঠিয়ে দেবেন। আমি তার জন্য কয়েকটা দামি উড়না, কয়েকটা টুথপেস্ট, সাথে ব্রাশ এবং কয়েকটা ইংরেজি শেখার জন্য বইয়ের সমপরিমাণ টাকা পাঠিয়ে দিতে চাই। এই টাকা আমি দেব না, একজন ডোনার আছেন, উনি দিতে আগ্রহী হয়েছেন, আমাকে বলেছেন তুমি তোমার ভিডিওতে এই বার্তাটা দিয়ে রাখবা। সুতরাং দিয়ে রাখলাম, আপনারা দয়া করে দেবেন, একটু সিরিয়াসলি নিয়েন ব্যাপারটা। এরপর আরেক সংসদ সদস্য, উনি আবার বিরোধী দলের এমপি, সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে 1971-এর মহান মুক্তিযুদ্ধে তার পিতা শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে, তার পরিবারে 50 জনের উপরে মুক্তিযোদ্ধা আছে, অথচ সেই সংসদ সদস্যের জন্ম 1981 সালে। 1971 সালে যদি তার পিতা শহীদ হয়ে থাকে, 1981 সালে তাকে জন্ম দিয়েছে কে? জামাত ইসলামের প্রতিষ্ঠাতা মওদুদী, জামাতের বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান, নাকি জামাতের অন্য কোন নেতা সাইদি, নিজামী, কাদের মোল্লা, মুজাহিদ? এই প্রশ্নটা রেখে গেলাম, আপনারা আমাকে দয়া করে উত্তরটা দেবেন, অনুরোধ। এবার আসেন জাতীয় সংসদের প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার মিথ্যাচার শুনেন। আমাকে শারীরিকভাবে নির্যাতন করার জন্য এখনো এক্সরে করলে দেখা যাবে আমার পিঠের হাড্ডিটা এখনো বাঁকা ভাবে একটু লেগে আছে, বিকজ যেহেতু প্রায় অনেকদিন আমাকে এটার পরেও ফেলে রাখা হয়েছিল, প্রপার টাইমে চিকিৎসা করা হয়নি, সেই জন্য হাড্ডিটা একটু বাঁকা ভাবে লেগে গেছে। 3 থেকে 4 সপ্তাহের মধ্যে হাড্ডি জোড়া লেগে যায়, হিউম্যান হাড্ডি, আপনারা জানেন বোধহয়। বাট আমি এখন যদি যারা এটার জন্য দায়ী, আমি যদি হয়তো সেটা করার আমার পক্ষে পসিবল, কিন্তু আমি যদি সেরকম করি, আমারটা কি জোড়া লাগবে হাড্ডি? বাট আমি এখনো যে পেইনটা মাঝে মাঝে অনুভব করি, আমার কি সেই পেইনটা চলে যাবে, বন্ধ হয়ে যাবে অনুভব করা? তা তো হবে না। আমার মনে হয় সেই জন্য আমাদের একটা এই মাইন্ডসেট থেকে বেরিয়ে আসা উচিত। আমাকে শারীরিক নির্যাতন করা হয়েছে, আমার পিঠের হাড়ে ফাটা ছিল, সেই ফাটা জোড়া লেগেছে, একটা বাঁকা হয়ে আছে একটা হাড়, এক্সরে করলে সেটা দেখা যাবে। এখন আমি যদি প্রতিশোধ পরায়ণ হই, আমার সেই সক্ষমতা আছে প্রতিশোধ নেবার মতো, আমি চাইলে নিতে পারি। জনাব তারেক রহমান, আপনি কি প্রতিশোধ নেন নাই? মানে আপনি কি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছেন না? প্রমাণ দেব হাতে নাতে। আপনি নির্বাচিত হয়েছেন 2026 সালের 12 ফেব্রুয়ারি, 2 দিন বা 3 দিন পর সরকার গঠন করা হয়েছে। এরপর থেকে আপনি কোন স্টেপ নেন নাই? সেই তথাকথিত 1/11 সেই সময় আপনাকে গ্রেফতার করা হয়েছিল। তৎকালীন সময়ে ডিজিএফআই এবং সেনাবাহিনীতে যারা কর্মরত ছিল, যেই সব লেফটেন্যান্ট জেনারেল সেনাবাহিনীর কর্মকর্তা, তাদেরকে আপনি গ্রেফতার করেন নাই? প্রমাণ দেব, দেখবেন? ওকে, দেখেন। সাবেক ডিজিএফআই প্রধান শেখ মামুন খালেদ আটক, 26 মার্চ 2026 সাল। রাজধানী ঢাকার মিরপুর অঞ্চল থেকে ওনাকে গ্রেফতার করা হয়েছে তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হবার পর। এরপর সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেফতার। তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ 111 সরকারের সময় তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ একজন অফিসার ছিলেন। শোনা যায় তারেক রহমানকে যখন নির্যাতন করা হয় 111-এ, তার ব্যাপক ভূমিকা ছিল। তিনি সেই নির্যাতনের উস্কানিদাতা কিংবা অনুমতিদাতা, হোয়াটএভার কিছু একটা হবেন, এই ধরনের অভিযোগ এনে তাকে গ্রেফতার করা হয়েছে। এরপর ডিজিএফআই এর সাবেক পরিচালক আফজাল নাসের গ্রেফতার 30 মার্চ 2026 সাল। স্বাধীনতার মাস, মার্চ মাস,
এই মার্চ মাসেই 111-এর সময় যারা ডিজিএফআই এর চিফ ছিলেন, যারা সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন, যাদের প্রতি আপনার ক্ষোভ ছিল, যাদের প্রতি আপনার আক্ষেপ ছিল, আপনি ভাবেন তারাই আপনাকে নির্যাতন করেছে, তারাই আপনার হাড় ভেঙে দিয়েছে, তারাই আপনার মেরুদণ্ডে ফাটল ধরিয়েছে, তারাই আপনাকে ব্যাকা বানিয়েছে, আপনি তাদেরকে সেই মার্চ মাসে গ্রেফতার করেছেন, কারণ আপনার মনের মধ্যে, দিলের মধ্যে এখনো পাকিস্তানের বসবাস। আপনারা সবকিছু করেন মার্চে, অঘটন ঘটান আগস্টে, কারণ এই 2টা মাসের প্রতি আপনাদের অনেক জলাতঙ্ক, অনেক চুলকানি, অনেক কিছু। বাংলাদেশের 3টা মাস, মার্চ, আগস্ট এবং ডিসেম্বর, এই 3টা মাস শুরু হলে স্বাধীনতা বিরোধী চক্র, রাজাকারের বাচ্চাদের জলাতঙ্ক রোগ শুরু হয়ে যায়। এদের শরীরের মধ্যে জ্বালাপোড়া করে, জ্বালাতন করে, এদের হাড়, এদের লোমের যে গোড়ালি, প্রত্যেকটা জায়গায় জ্বালাপোড়া করে, এবং সেই অংশের একজন জনাব তারেক রহমান। আপনি বললেন আপনি প্রতিশোধ পরায়ণ হলে অনেক কিছু করতে পারবেন, কিন্তু এই প্রবণতার দিকে আপনারা যেতে চান না। আপনি তো আসার পরেই সেই বিতর্কিত যাদেরকে বলা হয় কর্মকর্তা, তাদেরকে গ্রেফতার করেছেন। এমনকি ডক্টর ইউনূসের শাসনামলে খুন, গুম, আরো বিভিন্ন অপরাধের দায়ে যেই 15 জন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, তাদেরকে আপনি প্রধানমন্ত্রী হবার পর ছেড়ে দিয়েছেন? দেন নাই। তাহলে কিভাবে বলেন আপনি প্রতিশোধ পরায়ণ হননি? কিভাবে বলেন? মানে কোন যুক্তিতে বলেন? আওয়ামী লীগের উপর নির্যাতন নিপীড়ন বন্ধ করেছেন ক্ষমতায় আসার পর? করেন নাই। আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করে দিয়েছেন আইন প্রণয়ন করে, তো আপনি প্রতিশোধ পরায়ণ হলেন না কিভাবে? মানে কোন যুক্তিতে এইসব বলেন আমাদেরকে? মানে আমাদেরকে কি আপনি সবসময় বোকা মনে করেন, গর্দভ মনে করেন? মানে আমরা কি বুঝি না কিছু? আপনার সকল অন্যায় মাফ করে দেওয়া যেত, মাফ করে দেওয়া যাবে, কিন্তু 21 আগস্ট গ্রেনেড হামলা করে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার যে পরিকল্পনা করেছিলেন, যে হামলা করেছিলেন, এর জন্য কি আপনাকে বাংলাদেশ আওয়ামী লীগ কখনো মাফ করতে পারে? পারে না। আপনি ওই জায়গায় থাকলে আপনিও করতেন না। 21 বার হত্যা চেষ্টা করা হয়েছে শেখ হাসিনাকে, এবং এই 21 বারের সাথে সম্পৃক্ত ছিলেন আপনি। সারা দেশে একযুগে প্রত্যেকটা জেলায় সিরিজ বোমা হামলা হয়েছে। কে করেছিল? শায়েখ আব্দুর রহমান, বাংলা ভাই, মুফতি হান্নান। এদের জন্মদাতা কে? জনাব তারেক রহমান, আপনি। বাংলাদেশে রাজনৈতিক বিভাজন, বিরাজনীতিকরণের সূত্রপাত হয়েছে আপনার হাত ধরে। বিরোধী দলকে নিশ্চিহ্ন করার মতো জঘন্য পরিকল্পনা করেছিলেন আপনি। আপনার কয়টা অন্যায়ের কথা বলবো? হাওয়া ভবন সৃষ্টি, টেন্ডারবাজি, দখল, নিয়ন্ত্রণ, আধিপত্য, বাবা মায়ের বকে যাওয়া সন্তান। বাবা ছিল একই সাথে প্রধান সামরিক আইন প্রশাসক, রাষ্ট্রপতি, সেনাপ্রধান। মানে ফেসিজমের চূড়ান্ত রূপে ছিলেন আপনার পিতা। আপনার মাতা ছিলেন দেশমাতার নাম করে জঙ্গি মাতা বেগম খালেদা জিয়া, আর তাদের সন্তান হয়েছেন আপনি। আপনি বকে যাওয়া সন্তান হবেন সেটা খুব সহজেই অনুমেয় ছিল, এবং আপনি সেটা হয়েছিলেন। কোন মুখে এখন আপনি বলেন আপনি প্রতিহিংসা করেন না? 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর কি এমন করেছেন বাংলাদেশের মানুষ আপনাকে বুঝে নেবে আপনি প্রতিহিংসার রাজনীতি কায়েম করেন নাই? আপনি যদি গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করতেন, আপনার যদি আপনার দলীয় নেতাকর্মী এবং বাংলাদেশের মানুষের প্রতি আস্থার জায়গা থাকতো, বিশ্বাসের জায়গা থাকতো, ভরসার জায়গা থাকতো, আপনি কি একদলীয় নির্বাচন করতেন? মামা ভাগিনা নির্বাচন করতেন? ইউনূসের অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য ক্ষমতায় বসছেন, এটা তো আপনি নিজেও জানেন। ভণ্ডামি কেন করেন? মানে রাষ্ট্র পরিচালনা করেন, ভণ্ডামি করার প্রয়োজন নাই তো। শুধু শুধু মিডিয়াতে অ্যাটেনশন নেওয়ার তো কোনো দরকার নাই। বাংলাদেশের মানুষ তো গর্ধব না, বোকা না, বুঝে, সব বুঝে। আমরা বুঝি সব। প্রতিহিংসার চরম পর্যায়ে আপনি চলে গেছেন। আপনি ক্ষমতায় আসার পর সংসদে আইন পাশ করে আওয়ামী লীগের মতো দলকে নিষিদ্ধ করলেন। আপনি কি ভেবেছেন সারা জীবন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে রাখতে পারবেন? সেই সক্ষমতা আছে? নাই। এসব নাটক বন্ধ করেন। সংসদটা বানিয়েছেন সার্কাসের একটা মঞ্চ। মানে কি একটা অবস্থা! 30 দিনের ইংরেজি শিখে সংসদে গিয়ে ইংরেজিতে বক্তব্য দেয়, মানে ইংরেজির একদম ওইটা করে দিয়েছে, বুঝেন নাই? আরেকজনের জন্ম 81 সালে, তার পিতা মরে গেছে 71 সালে। 10 বছর পর তাকে জন্ম দিছে কে? সৃষ্টিকর্তা জানে, জানি না। আর এগুলার সংসদে আলোচনা হয়। মানে কি একটা সংসদ! আপনারা জাস্ট চিন্তা করেন, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে এত জঘন্য সংসদ আপনারা কখনো দেখেছেন? এত জঘন্য অধিবেশন কখনো দেখেছেন? দেখেন নাই। এভাবেই চলছে, চলবে। আমরাও দেখতে চাই জনাব তারেক রহমান প্রতিহিংসা রাজনীতি থেকে বের হয়ে আসেন। এটা দেশের জন্য, আপনার দলের জন্য অনেকটা মঙ্গলজনক হবে। অন্যথায় অদূর ভবিষ্যতে বিএনপিকে আজীবনের জন্য নিষিদ্ধ করে দেওয়া হবে আইন পাশের মধ্য দিয়ে। আর আপনার দলের যে সাংগঠনিক অবস্থা, কোনোদিনও ফিরতে পারবেন না। এটা লিখে দেওয়া যায়, হুমকি ধামকি না, এটাই রিয়েলিটি, মানতে হবে। রাজনীতি মানেই বিনোদন, চরম বিনোদন।
কখনোই বিনোদন ইন্টেলেকচুয়াল লেভেলে হয়, কখনোই বিনোদন ক্ষমতার কেন্দ্রে হয়, এবং এখানে মেধা, মননশীলতা, যোগ্যতা, অভিজ্ঞতা, কূটনীতি, দক্ষতা এগুলোর যেভাবে সকর্যতা থাকে, এগুলোর যেভাবে একটা গ্রহণযোগ্যতা থাকে, এবং এগুলোকে কেন্দ্র করে দ্য পলিটিক্যাল হিউমার এমন একটা জায়গাতে পৌঁছে যায়, এবং সেই হিউমারের কারণে আমরা এখনো পর্যন্ত উইনস্টন চার্চিল কিংবা ধরুন আব্রাহাম লিঙ্কন এদের সবাইকে স্মরণ করি। আবার পাক ভারত উপমহাদেশে আমরা মহাত্মা গান্ধী, মাওলানা আবুল কালাম আজাদ, পণ্ডিত জওহরলাল নেহেরু তাদের সবাইকে স্মরণ করি তাদের গ্রেটেস্ট হিউমার বা সেন্স অফ হিউমারের জন্য। বাংলাদেশের বঙ্গবন্ধু শাহ আজিজুর রহমান, মিজানুর রহমান চৌধুরী, আব্দুস সামাদ আজাদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মোরালেস তারা সবাই, ইভেন সালাউদ্দিন কাদের চৌধুরী, তারা সবাই খুবই বিখ্যাত ছিলেন তাদের সেন্স অফ হিউমারের জন্য। তো এই সকল সেন্স অফ হিউমার তৈরি করার জন্য খুব উচ্চমার্গের লেখাপড়া লাগে, খুব ভালো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড লাগে, বংশ ভালো লাগে, চরিত্র ভালো লাগে, মানে মানুষকে আনন্দ দেওয়া, বিনোদন দেওয়া এবং মানুষের মনোজগতে একটি যাকে বলা হয় নেতিবাচক কথা বলে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করার জন্য ইউ মাস্ট হ্যাভ এ গুড ব্লাড লাইন। মন্দ চরিত্র, মন্দ চিন্তা, দ্য ব্যাড মাইন্ড, এটা কখনোই তৈরি করতে পারে না, যেটাকে বলা ডার্টি মাইন্ড। ভারতের একজন খুব বিখ্যাত রাজনীতিবিদ ছিলেন রাম জেঠমালানি। তো রাম জেঠমালানি এই কথাটা খুব ব্যবহার করতেন যে ব্লু ব্লাড এবং যাকে বলা হয় ডার্টি মাইন্ড। ডার্টি মাইন্ড দিয়ে মানে মন্দ মন দিয়ে কখনোই কৌতুক করা যায় না এবং কখনোই মানুষের মনে দাগ কাটা যায় না। আপনার চেহারার মধ্যে ধরা পড়বে যে আপনার একটা নিকৃষ্ট বাজে মানে মন রয়েছে। তো রাজনীতির ময়দানে যদি আপনাকে ইতিহাস সৃষ্টি করতে হয়, হোয়াট এভার মেবি, আপনি ধরুন নিষ্ঠুরতা দেখাতে চান, খুব কঠোর, কেমন গিয়াসউদ্দিন বলবন, হযরত উমর ইবনুল খাত্তাব, তৈমুর লং, আলাউদ্দিন খিলজি, ওনারা সবাই ভীষণ রকম নিষ্ঠুর, ভীষণ রকম দক্ষ এবং শ্রেষ্ঠতম শাসক ছিলেন। নিষ্ঠুরতাকে তারা একটি আর্টের পর্যায়ে নিয়ে গেছিলেন। আপনি যদি খুব বিনোদন দিতে চান, কৃষ্টি, কালচার, শিল্প, সাহিত্য, সংস্কৃতি এগুলো নিয়ে যদি আপনি কিছু করতে চান, আপনাকে যেতে হবে খলিফা হারুন আর রশিদ, আপনাকে যেতে হবে শার্লিমেন দ্য গ্রেট, আপনাকে যেতে হবে সুলতান সুলেমান, পাক ভারত উপমহাদেশে আপনি আকবর, তারপর জাহাঙ্গীর, এরপর শাহজাহান, তিনজনেই এই সেম জিনিসটি করেছেন। অর্থাৎ শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বিনোদন, গল্প, উপন্যাস, স্থাপত্য সব মিলিয়ে একটা ইতিহাস তৈরি করে ফেলেছেন। কিন্তু আপনি যদি স্থূল কিছু করতে চান, এটা কেবলই মাত্র মানুষের যুগ যুগ ধরে মানুষের মনে ঘৃণা তৈরি করবে, মানুষকে বিরক্ত করবে। আর আপনি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও এই ধরনের যাকে বলা হয় দুর্নাম এবং বদনাম থেকে নিজেকে নিবৃত্ত করতে পারবেন না। আপনি দেখেন আওয়ামী লীগের পার্লামেন্টে কয়েকজন মহিলা এমপি ছিলেন, তো যারা দেখে দেখে ভাষণ দিতেন, অকথ্য, মানে দেখা যায় না, এটাকে কি বলবো, যেটা দেখা যায় না, বিশ্রী রকম, অশ্লীল, শোনা যায় না, অবনক্সিয়াস, এরকম ভাবভঙ্গি, কথাবার্তা, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সে সকল মহিলারা এবং কিছু কিছু পুরুষরা তারা যে বক্তব্য দিতেন, সেই বক্তব্য পুরো মনে হতো যে শেখ হাসিনার যে রেজিম, সেই রেজিমের সকল অর্জন একেবারে নদীতে ফেলে দিয়েছে। এবং শেখ হাসিনা যতই নিজেকে স্মার্ট মনে করতেন না কেন, তাকে কিন্তু মূল্যায়ন করা হতো ওই সমস্ত লোকদেরকে দিয়ে যাদেরকে তিনি সিলেক্ট করেছেন। কোনো রিজন নাই যে একজন মানুষ যে তার সঙ্গী হিসেবে, সহকর্মী হিসেবে, মেম্বার অফ পার্লামেন্ট কি, এখন ধরেন মেম্বার অফ পার্লামেন্ট তারেক জিয়ারও যে অবস্থা, পার্থরও যে অবস্থা,
আর এখানে মহিলা কোঠায় এমপি হয়েছেন যারা শাম্মী, নীলুফার চৌধুরী মণি, রানু, অল আর দ্য সেম। এখন আপনি নিজেকে যতই বস মনে করেন না কেন, তারা আপনার সহকর্মী। কাজে আপনি কাকে সহকর্মী বানাবেন, কাকে আপনার পাশে বসাবেন, কাকে আপনি মাননীয় সংসদ সদস্য বলে সম্বোধন করবেন, এটার রুচির উপরে, আভিজাত্যের উপরে সব কিছু নির্ভর করবে। সংসদে এই যে মহিলাদের অন্তর্ভুক্তি, এটা এরশাদ সাহেব করেছিলেন এবং এটাকে তাচ্ছিল্য করার জন্য জাইজুদ্দিন সম্পাদক শফিক রেহমান লিখেছিলেন সংসদের 30 সেট অলংকার, জাস্ট লাইক এ পাপেট, জাস্ট লাইক এ অর্নামেন্ট, কিছুই না, সংসদের সৌন্দর্য বৃদ্ধি। কিন্তু এই সৌন্দর্য বৃদ্ধি করলেও, অলংকার বললেও, এরশাদের যে 30 জন নারী এমপি ছিলেন তারা সবাই ছিলেন সুন্দরী। তাদের সবাই এর সাথে খুব ঘনিষ্ঠ ছিলেন, আর বললাম না, খুবই ঘনিষ্ঠ ছিলেন। আর কি কাজ করে তারা এমপি হয়েছিলেন সেটা মোরলেস, তাদের মধ্যে কেউ কেউ মন্ত্রী হয়েছিলেন, এটা আপনারা জানেন। কিন্তু তাদের শিক্ষা, দীক্ষা, পরিবার সব কিছু মিলিয়ে আপনি এরশাদকে একজন বিকৃত রুচির লোক বলতে পারবেন না। কিন্তু যখন একটা পার্লামেন্টে যখন মানুষ বলে বা এই জায়গাতে এই লোক এই কাজ করে এসেছে, তখন সেই কাজের, সেই লোকের যদি চেহারা, সুরত, কোয়ালিটি ওইরকম না হয়, আর আশেপাশে যারা লোকজন আছে, মানে যাদেরকে মানে কেন্দ্র করে এই ধরনের কথাবার্তা হয়, তখন সেখানে কি ধরনের একটা বিকৃত রুচির ব্যাপার স্যাপার আসে একবার ভাবুন তো, চিন্তা করুন তো। অনেক সময় মানে সমাজকে রিপ্রেজেন্ট করার জন্য অনেককে তুলে আনতে হয়। যেমন এবার পশ্চিমবঙ্গের লোকসভাতে, বিধানসভাতে, লোকসভাতে নয়, একেবারে একজন কাজের বুয়া তিনি বিধায়ক নির্বাচিত হয়ে গেলেন এবং তাকে একটা মন্ত্রণালয় দেওয়া হয়েছে, মন্ত্রী হয়ে গেছেন। তো এই যে তার যে সরলতা, সহজ, পার্লামেন্টে যাচ্ছেন, মন্ত্রী হয়ে কী করবেন, তিনি তখন থালা বাসন মাজছেন, এটা যাকে বলা হয় এক ধরনের উদারতা। এটা আমরা বাংলাদেশে কিন্তু করতে পারছি না। এরপর ধরুন ভারতের এখন বর্তমান যিনি রাষ্ট্রপতি রয়েছেন, হরিজন সম্প্রদায় থেকে এসছেন। এটা ভারত রাষ্ট্রের একটা উদারতা যে এই পর্যায়ের মানুষকে এনে রাষ্ট্রপতির আসনে বসা হয়, কিন্তু তাদের আপনি দেখেন যে ক্যারিয়ারটা, লেখাপড়ার ক্যারিয়ারটা লং অ্যান্ড আউটস্ট্যান্ডিং। কিন্তু আমাদের সময়টাতে, বিভিন্ন সময়টাতে আমরা সবসময় চেষ্টা করি কে আমার জুতা টানতে পারবে ভালো, কে আমাকে বিছানায় আনন্দ দিতে পারবে, কে আমাকে হাত পা টিপতে পারবে ভালো, কে আমার দাড়ি মোছ কামিয়ে দিতে পারবে, কে আমার বাজার করে দিতে পারবে, কে আমার জামা কাপড় লন্ড্রি করে দিতে পারবে। সেই মানুষগুলোকে আমরা সবসময় কাছে রাখার চেষ্টা করি। অনেকটা ওই যে একটা গাধা, মানে আমরা যে গল্প শুনেছি যে একজন গাধা মালিক, সে রাস্তাতে যাচ্ছিল, যখন দেখলো যে সেখানে পিএইচডি ডিগ্রি দেওয়া হয়, তিনি তখন গাধার জন্য একটা পিএইচডি ডিগ্রি কেনার চেষ্টা করলেন। এবং এই যে গাধা প্রকৃতির মানুষদেরকে পার্লামেন্টে নিয়ে যাওয়া, এটা হোসেন শহীদ সরওয়ার্দী এই কাজটা করেছিলেন, বঙ্গবন্ধু তো করেছিলেনই, আর এরপর কিন্তু থেমে নেই। এবং এটা ধীরে 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 বিশ্রী থেকে বিশ্রী হচ্ছে। কথাগুলো বললাম, সাম্প্রতিক সময় একজন সংসদ সদস্য পদবীধারী ভদ্রমহিলা, বয়স হয়তো 65 বছরের মতো হবে বা আরও বেশি হবে, খুবই স্টাইলিস্ট, খুবই যাকে বলা হয় ইংরেজি খুব জানেন বলে নিজেকে ওইভাবে জাহির করতেন, এবং দীর্ঘদিন বিএনপির ইন্টারন্যাশনাল যে অ্যাফেয়ার্স কমিটি ছিল বা ওই ধরনের কোনো একটা সংগঠনের সাথে তিনি হয়তো জড়িত ছিলেন। তো গত নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পেয়েছিলেন, এবার পেয়েছেন কিনা আমি বলতে পারবো না, কিন্তু এবার মহিলা কোটায় তিনি সংসদ সদস্য হয়েছেন। তো পার্লামেন্টে তিনি যে বক্তব্য দিয়েছেন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার পোশাক, তার ড্রেস কোড, এবং তিনি যেভাবে তার হাত পা অঙ্গভঙ্গি যা কিছু করছিলেন, প্রতিটা জিনিসই ছিল দৃষ্টিকটু। একজন সংসদ সদস্যের জন্য কোনো অবস্থাতেই মানানসই নয়। তিনি যেভাবে দাঁড়িয়েছিলেন, এই দৃশ্য জামাতের লোকজন কিভাবে তাকিয়েছিল আমি জানি না, কিন্তু জামাতের লোকজনের এখানে তাকানোর কথা নয়। যদি জামাতের লোক এখানে তাকায় তাহলে তাদের অনেকেরই, তারা যে প্রচার করে সেই প্রচার নষ্ট হয়ে যাবে। তাদের মানে মেয়েরা যেভাবে জামাতের মেয়েরা হিজাব পরে আসে, এইভাবে বিএনপির যারা সংসদ সদস্য এরকম আছেন, তারা যদি এই ভদ্র মহিলার মতো
এরকম অঙ্গভঙ্গি করেন, এভাবে স্মার্টলি চালচলন করেন, তাহলে জামাতের অনেকেরই ইমান চলে যাবে, তাদেরকে নতুন পোশাক আশাক করতে হবে। তো তিনি এই পার্লামেন্টে বক্তব্য দিতে গিয়ে ইংরেজি এবং বাংলা মিলিয়ে বেশ নাতিদীর্ঘ একটি বক্তব্য দিয়েছেন, যেটি এখন ভাইরাল হয়ে পড়েছে। কিছু ইংরেজি, কিছু বাংলা, বাংলাও হয়নি, ইংরাজিও হয়নি। 2 নম্বর হলো যে ইংরেজি এবং বাংলার দুটো মিশ্রণ, মানে আই লাইক টু ইট ইঁদুর, বা হাউ ইজ গোবর, মানে আপনি মিলিয়ে দিলেন হাউ ইজ গোবর, গোবর কেমন আছে, হাউ ইজ গুঁড়োকির্মি, আপনার এখন গুঁড়োকির্মি কেমন চলছে, এরকম ভুলভাল ইংরেজি যদি আপনি বলেন, মানুষ হাস্যরস্যে একদম মরে যাবে। অ্যান্ড হাউ অ্যাবাউট ইজ হাই হাউ আর ইউ কষা মিয়া, কষা তালুকদার, এরকম যদি আপনি ইংরেজি বলেন যে মাই রিলেটিভ ফেমাস, হিজ নেম কষা তালুকদার, কষা মজুমদার, এই জিনিসগুলো না ভীষণ রকম আপনাকে, মানে যাকে বলা হয় বিব্রত করবে, আর যারা শুনবে তারা আপনার সম্পর্কে বা আপনাকে যারা মনোনীত করেছে তাদের সম্পর্কে খুব ওরকম মনে করবে। তো সেই দিক থেকে এই ভদ্রমহিলা যে ধরনের ইংরেজি বাংলা মিলিয়ে বক্তব্য দিচ্ছেন, তার সেই বক্তব্যে তিনি রাস্তার উল্লেখ করেছেন, রাস্তার সর্বনাশ ঘটেছে। তিনি কাঁচা রাস্তা যেগুলো এখনও ঢালাই করা হয়নি, সেই কাঁচা রাস্তার যে কর্দমাক্ত কাদা, সেই কাদা শুধুমাত্র তার নিজের বক্তব্যে নয়, পুরো সংসদকে তিনি কালিমালিপ্ত করেছেন, কাদাযুক্ত করেছেন। এবং তার নিয়োগকর্তা, সেটা তারেক রহমান সাহেব হন বা অন্য যে কেউ দলের মধ্যে, তাকে যদি ইনফ্লুয়েন্স করে তারেক রহমানের কাছ থেকে তার মনোনয়ন নিয়ে থাকে, তিনি এই সবাইকে একটা বিতর্কের মধ্যে ফেলে দিয়েছেন। এবং আপনারা জানেন যে আমাদের দেশে অনেকগুলো জিনিস রয়েছে যেগুলো একটু কসলালে বিজলা বিজলা ভাব হয়, দেখতে অনেকটা বাজে মনে হয়। আপনারা যেমন অনেকের যেমন আমাশয় রুগী হয় না, আমাশয় রুগীর যে বর্জ্য যেভাবে একটা পিছলে পিছলে থাকে এবং দেখতে খুব বাজে লাগে, তো এরকম আমাদের সমাজের অনেক কর্মকাণ্ড এরকম দুর্গন্ধ ছড়ায় না, কিন্তু পরিস্থিতি অনেকটা বিজলা বিজলা, পিচ্ছিল নয়, বিজলা বিজলা এরকম মনে হয়। এখন উনি ওই যে রাস্তাটা কথা বলেছেন, সে রাস্তার যে কাদা, সেই কাদার যে একটা পিছলা পিছলা আমেজ, সেই আমেজটাকে তিনি রীতিমতো তার বক্তব্য দ্বারা বিজলা বিজলা করে ফেলেছেন। কাদার উপর যদি বিজলা বিজলা পড়ে, কোনো কিছু যদি পড়ে, জেল জাতীয় কোনো কিছু পড়ে, সেটা কতটা বিশ্রী হয়ে যায়। এবং একদম যেটাকে আমরা গ্রাম বাংলায় বলি ভ্যাদ ভ্যাদে কাদা, সেই কাদার উপর এরকম বিজলা বিজলা কিছু একটা পড়েছে। তো সেটা কেমন হয়? এখন ওই যে তিনি যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের ভিত্তিতে পুরো যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে একটা বিজলা বিজলা ভাব চলে আসছে। রাজনৈতিক দলগুলোর দুর্ভাগ্য যে তারা জাতির সামনে, এবং একটা জাতিরও দুর্ভাগ্য যে একটা রাজনৈতিক দলকে তারা, এমন একটা রাজনৈতিক দলকে তারা ভোট দিতে বাধ্য হয়, ক্ষমতায় বসাতে হয়, যারা কিনা এরকম একটা বিজলা বিজলা পরিবেশ তৈরি করে ফেলে, পিছলা পিছলা রাস্তা তৈরি করে ফেলে, এবং এমন একটা পরিস্থিতি যেগুলো না যায় শোনা, না যায় বলা।